বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে। মোহাম্মদ ইউনূসের আমলে দেশের অর্থনৈতিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। পাশাপাশি দেশের মূল্যবৃদ্ধি ইতিহাসে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে। আইনের শাসনও নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। আর এরই মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে চিঠি লিখে একটি সময় চেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু মোদীর দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই মিটিংয়ের জন্য পর্যাপ্ত সময় নরেন্দ্র মোদীর কাছে নেই। ফলে নিউ ইয়র্কে ইউনূস এবং মোদীর মিটিং হচ্ছে না। এর বিস্তারিত কারণ নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়েছি, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তবে আজ যে খবরটি এসেছে তা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে আরও একটা ধাক্কা হতেই পারে। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, যা কিনা শুরু হওয়ারই নিয়ে জটিলতা তৈরি হয়েছে। কারণ এই প্রজেক্টটির সঙ্গে যে ভারতীয় কোম্পানি জড়িত ছিল তারা আর এখানে কাজই করতে চাইছে না। এর ফলে এই প্রজেক্ট সংক্রান্ত যে গ্রিডিং লাইন তৈরি হওয়ার কথা তা কার্যত ডিসেম্বরের মধ্যেও শেষ করা সম্ভব হবে না। মনে রাখতে হবে এই প্রজেক্ট বাবদ $650 মিলিয়ন ধার নিয়েছিল রাশিয়া থেকে বাংলাদেশ। সেই ডলারের একটি কিস্তি এই সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার কথা বাংলাদেশ সরকারের। কিন্তু এই প্রজেক্ট যদি শেষ না হয় এবং এই প্রজেক্টের সময়সীমা যদি আরো দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু নিঃসন্দেহে বড় বিপাকে পড়তে চলেছে এই বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনূসের সরকার। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কেন ভারতীয় কোম্পানি আর এই প্রজেক্টের সঙ্গে কাজ করতে চাইছে না, সব প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং যারা এই চ্যানেলটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধের মুখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মনে রাখতে হবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি শেখ হাসিনার স্বপ্নের একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টের জন্য রাশিয়া থেকে বাংলাদেশ প্রায় $630 মিলিয়ন লোন নিয়েছিল। শুধু তাই নয়, এই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় নিউক্লিয়ার অয়েল, নিউক্লিয়ার একাধিক যন্ত্রপাতি এবং সামগ্রী কিন্তু সরবরাহ করছিল রাশিয়া। কিন্তু ভারতীয় একটা কোম্পানি এই টোটাল প্রজেক্টটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজে কিন্তু জড়িত ছিল। সেই কাজই আপাতত স্থগিত রাখা হয়েছে এবং ভারতীয় কোম্পানি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা এই প্রজেক্টটির সঙ্গে আপাতত আর কাজ করতে পারবে না। দেখুন, এই প্রজেক্টটির ভৌগোলিক অবস্থান আপনাদেরকে বুঝতে হবে। এই প্রজেক্টটি বর্তমানে পদ্মা এবং যমুনার একদম সংযোগস্থলে অবস্থান করছে। আর এই প্রজেক্টের ট্রান্সমিশন যে লাইন, যেই ট্রান্সমিশন লাইন বাংলাদেশের যে ন্যাশনাল গ্রিড তার সঙ্গে যুক্ত করার কথা ছিল, সেই ট্রান্সমিশন লাইনটি কিন্তু তৈরি করছিল ভারতীয় এক কোম্পানি। সে ভারতীয় কোম্পানির নাম ট্রান্সলেট লাইট অ্যান্ড লিমিটেড। এরাই প্রায় 524 মিলিয়ন বরাদ্দ করে এই ট্রান্সমিশন লাইনটি কিন্তু সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছিল। এবার আপনাদের বলে দিই, এই ট্রান্সলেট কর্পোরেশন এরা 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 কীভাবে কাজটা করত। দেখুন, এই পদ্মা এবং যমুনা এদের মাটির তলা থেকে একটি ট্রান্সমিশন লাইন আছে। যে ট্রান্সমিশন লাইন কি করত, এই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে যে সরবরাহ বিদ্যুৎ হতো তার ন্যাশনাল গ্রিডের সঙ্গে কানেক্ট করত। আর ন্যাশনাল গ্রিড থেকে কিন্তু বিদ্যুৎ বাংলাদেশের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়তো। কিন্তু আপাতত এই যে টোটাল 670 কিলোমিটার যে গ্রিড তৈরি করার কথা, লাইন তৈরি করার কথা, তা কিন্তু স্থগিত হয়ে গেছে। ফলে লাইনই যদি তৈরি না হয় এই কোম্পানি থেকে বা এই প্রজেক্ট থেকে, তাহলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ কার্যত অসম্ভব হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। দেখুন, এই টোটাল যে লেন্থ, লাইনের টোটাল লেন্থ, অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ন্যাশনাল গ্রিডের দৈর্ঘ্য 670 কিলোমিটার। তার মধ্যে 16 কিলোমিটার কিন্তু নদীর উপর থেকে যাবে, অর্থাৎ পদ্মা এবং যমুনার মধ্যে থেকে 16 কিলোমিটার তার কিন্তু যাবে। এই 16 কিলোমিটারের মধ্যে পদ্মা থেকে যাবে প্রায় 400 কেবির 2 কিলোমিটার জায়গা, এবং যমুনা থেকে দুটো তার যাবে, একটি 7 আরেকটি 7, অর্থাৎ দুটো তার যমুনার উপর থেকে যাবে এবং পদ্মার উপর থেকে যাবে 2 কিলোমিটার তার। এই যে দুই নদীর সংযোগকারী যে গ্রিড, সেই গ্রিডই কিন্তু করতে চলেছিল এই ভারতীয় কোম্পানি ট্রান্সলেট কর্পোরেশন, যা তারা বর্তমানে আর করতে পারবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবার দেখুন, এইখানে যদি বিদ্যুৎ এখন উৎপাদন হয়, তাহলে এই দুই নদীর কানেক্টিভিটি যতক্ষণ না হবে, তাহলে ন্যাশনাল গ্রিড অবধি এইখানের উৎপাদিত বিদ্যুৎ কিন্তু পৌঁছাবে না। এবার আসল কথায় আসা যাক, কেন ভারতীয় কোম্পানিটি বলেছে তারা আর কাজ করতে পারবে না। শেখ হাসিনার সময়ও কাজ কিন্তু খুব ভালোভাবে এগোচ্ছিল। শেখ হাসিনার সময় টোটাল কাজের পদ্মার অংশে কিন্তু 38% কাজ সম্পূর্ণ হয়ে গেছিল এবং যমুনার ওখানে কিন্তু 25% কম
কাজ সম্পূর্ণ হয়ে গেছিল। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরই এই প্রজেক্টের এই ট্রান্সমিশন গ্রিড তৈরির কাজ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। অর্থাৎ পদ্মার উপর থেকে যে 7 কিলোমিটার তার তৈরি করার কথা ছিল, তার 38% ছেড়ে বাকিটা অর্থাৎ ম্যাক্সিমাম অংশই কিন্তু এখনো তৈরি করা বাকি। এবং এই যমুনার অংশে পুরো কাজটাই নাকি এখন বাকি পড়ে আছে। এবার ট্রান্সরেল কর্পোরেশন কেন করতে চাইছে না? তারা পরিষ্কারভাবে জানিয়েছে কোনো ভারতীয়রাই বাংলাদেশে গিয়ে বর্তমানে কাজ করতে চাইছে না। ইনফ্যাক্ট আরও যদি ডিপ অ্যানালাইসিস করেন তাহলে তারা পরিষ্কার বলেছেন এই গোটা প্রজেক্টটার সঙ্গে 150 জন বিদেশি নাগরিক কিন্তু যুক্ত ছিল। এই 150 জনের মধ্যে কিছু শ্রমিক ছিলেন, কিছু ইঞ্জিনিয়ার ছিলেন, কিছু ইঞ্জিনিয়ার এন্ড ম্যানুফ্যাকচারার লেভেলের লোকজন ছিলেন। মানে সব মিলিয়ে সারা দেশ বিদেশের 150 জনকে ইনক্লুড করা হয়েছিল ভারতীয় কোম্পানির পক্ষ থেকে, যারা টেকনিক্যালি বেসড এবং এই প্রজেক্টটার জন্য উপযুক্ত। এই 150 জনের মধ্যে 100 জনের বেশি ছিল ভারতীয়। যেসব ভারতীয়রা ইঞ্জিনিয়ার, বড় লেভেলের ইঞ্জিনিয়ার, তারা নিজেরা গিয়ে এই প্রজেক্টটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সার্ভাইভেন্সের আওতায় এনেছিলেন, অর্থাৎ পর্যবেক্ষণ করেছিলেন। ইন্টারেস্টিংলি হলো 30 জন ইন্দোনেশিয়াও নাগরিক, অর্থাৎ ইন্দোনেশিয়ার নাগরিকও কিন্তু এই প্রজেক্টটার সঙ্গে সাবমিট ছিল। এবং সব মিলিয়ে আরও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আপার লেভেলের ইঞ্জিনিয়াররা এই ট্রান্সমিশন গ্রিড কিন্তু তৈরি করছিলেন ভারতীয় কোম্পানিটির হয়ে। কিন্তু এই 150 জন ব্যক্তি এখন আর বাংলাদেশে যাবেন না, পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছেন। এবং প্রধান কারণ বলেছেন আইন শৃঙ্খলার অবনতি এবং চলমান যে রাজনৈতিক অশান্তকর পরিবেশ তাদের নিরাপত্তার ক্ষেত্রে বড় বাধা হতে পারে। অর্থাৎ এই প্রজেক্টটি কিন্তু এইখানে অন্তত ট্রান্সমিশন গ্রিড তৈরির কাজটা এখানেই আপাতত স্থগিত রাখা হলো বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের একাধিক কর্তা। পরিষ্কারভাবে আপনারা যদি দেখেন মিডিল অফ জুলাই এই প্রজেক্টটার কাজ এর আগেও বন্ধ ছিল, সেটা হলো মিডিল অফ জুলাই অর্থাৎ জুলাইতে বাংলাদেশের এই পদ্মা নদীতে হেভি রেন ওয়াটার ছিল, জল উপচে পড়ছিল, ফলে সে সময় কাজটা একটু বন্ধ থাকে। কিন্তু বর্তমান বন্ধ হয়ে যাওয়াটা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে কিন্তু অত্যন্ত ধাক্কার, কারণ বাংলাদেশ সরকার প্রথমে 2023 সালে এই প্রজেক্টটি চালু করতে চেয়েছিল, পরে ডেডলাইন বাড়িয়ে 2024 ডিসেম্বর করে দেয়। কিন্তু আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে যায় যে আগস্ট থেকে সেপ্টেম্বর এই 2-3 মাস সম্পূর্ণভাবে কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে চেষ্টা করেও 24 ডিসেম্বরের মধ্যে এই কাজ কিন্তু শেষ হবে না কোনোভাবেই। পরবর্তীকালে এই যে নিউক্লিয়ার ফুয়েল কিন্তু রাশিয়া থেকে যা আনা হচ্ছিল, যদি ডিসেম্বরের মধ্যে না কাজ শেষ হয় তাহলে কিন্তু প্রায় দ্বিগুণ ফুয়েল কিন্তু রাশিয়া থেকে আবার আনতে হবে বাংলাদেশ সরকারকে। সব মিলিয়ে একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি উত্তাল থাকে, যদি সেই দেশের আইনের শাসন না থাকে, তাহলে এই বড় বড় প্রজেক্ট যেমন বাধা পায়, ঠিক সেরকমভাবে দেশের বস্ত্রশিল্প, অর্থনৈতিক পরিকাঠামো সবই কিন্তু চুরমার হয়ে যেতে পারে। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন প্রধান উপদেষ্টাদের একমাত্র কাজ হতে পারে বলে আমার মনে হয়। কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি 2024-এর মধ্যে শুরু না বাংলাদেশ করতে পারে, তাহলে বাংলাদেশে যে বিপুল পরিমাণ বিদ্যুৎ ঘাটতি তা কিন্তু আগামী 5 বছরেও বন্ধ হবে না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান লোডশেডিং হওয়ার অবস্থা অত্যন্ত কষ্টকর এবং ভয়াবহ জায়গায় পৌঁছেছে। একাধিক জায়গায় 10 থেকে 12 ঘন্টা কারেন্ট থাকছে না, ঢাকার মতো জায়গায় 5 থেকে 6 ঘন্টা একাধিক সময় কারেন্ট অফ করে রাখতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। কারণ একটাই, কারণ মানুষের প্রয়োজনের তুলনায় বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন কিন্তু অত্যন্ত কমে গেছে। আরও মনে রাখতে হবে এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে ভারতের 5টি কোম্পানি, তার মধ্যে একটি হলো আদানি পাওয়ার। সবার থেকে বিদ্যুৎ নেওয়ার ফলেও বাংলাদেশ সরকার কিন্তু বিদ্যুতের যোগান মেটাতে পারছে না, কারণ তাদের নিজেদের কাছে কোনো প্রপার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু সেই অর্থে নেই যে অর্থে সারা বাংলাদেশকে তারা বিদ্যুৎ যোগান দিতে পারে। ফলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট ছিল বাংলাদেশের ইতিহাসের জন্য, যা আপাতত স্থগিত হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করলে বাংলাদেশ সরকার যে বিপাকে পড়তে পারে তারই বড় উৎকৃষ্ট উদাহরণ কিন্তু বর্তমান সরকারের দ্বিচারিতা। একদিকে মোদির সঙ্গে চিঠি লিখে আলাপ আলোচনার জন্য স্বাগত জানানো, অন্যদিকে মিডিয়ায় কন্টিনিউয়াসলি ভারত বিরোধী কথাবার্তা বলা। ভারত কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে দুই জিনিস একসঙ্গে হতে পারে না। এই ভারতই কিন্তু কিছুদিন আগে রীতিমতো পাকিস্তানকে হুমকি দিয়েছিল আলোচনা এবং গুলি একসঙ্গে চলতে পারে না। ভারত কিন্তু দ্বিচারিতা কোনোভাবেই মেনে নেবে না, তা স্পষ্ট করে দিয়েছেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। তবে বাংলাদেশ এই মুহূর্তে কি করে তা নিঃসন্দেহে আমরা দেখব। এই বিষয়ে আরো খবর যদি পেতে চান আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন।